তার উপরে কিছু কাষ্ঠ দিয়ে মাচা তৈরি করতে হবে। তার উপরে কিছু গোবর কাদা দিয়ে লেপন করতে হবে। তারপরে তার উপরে কিছু গর্জন তৈল অর্থাৎ সন্ধ্যা দেওয়া যে এড়ির তেল বলে না, ওই তেল ঢেলে দিতে হবে। ওই তেল ঢেলে দিলে কি হবে? কেন উপর দৃষ্টি যদি আসে কোনো পীর পয়গম্বর যদি দৃষ্টি দেয়, ওই তেলের মধ্যে দিয়ে ভেসে যাবে। তাই বুঝি? হ্যাঁ। তাহলে এবার বলো, ওই দুটো কথা তুমি বলতে যাবে না স্বরূপ চাঁদকে হারাতে পারবে? বলো। পাত্র তুমি ঠিক বলেছো, পাত্র তুমি ঠিক বলেছো। আজ আমার স্বরূপ চাঁদ যদি আমার কাছে থাকে, তাই তো আমার স্বরূপ চাঁদের জন্য, সন্তানের মঙ্গলের জন্য আমি সেই কাঙালির মেয়েকে আমি দুটো মিথ্যা কথা বলবো। বেশ, যাও তাহলে, আমি তোমাকে পাগল বেশ সাজিয়ে দিলাম। তাহলে আমি আসছি। এসো। ওমা, কাল পাত্রের কথা শুনে বাদশাজি পাগল বেশ ধারণ করে টলতে টলতে গায়ে একটু ধুলোবালি মাখিয়ে দিয়েছে, সন্তান হারার মতো অবস্থা করে দিয়েছে। টলতে টলতে দাঁড়াতে গেল, আরে কাঙালিনী মেয়েকে ডাকি। বাদশাজি কহিতে লাগে, শোনো শোনো মা কাঙালির মেয়ে, একই বাদশাজি, আজ এসেছি আমি তোমার কাছেতে। তোমার একই দুর্দশা, একই অবস্থা হয়েছে কেন? কি হয়েছে বাদশাজি? মাগো, আজ যে আমার বড় দুর্দিন মা, আজ যে আমার বড় দুর্দিন। কেন? তোমার দোয়াতে সন্তান হয়েছিল বটে, হ্যাঁ, কিন্তু আজ 3 দিবস হলো, আজ 3 দিবস হলো সে সন্তান মাটির নিচে আছে, মারা গেছে। আর যে 1000 টাকা দেব বলেছিলাম, সে 1000 টাকা পানির জলে পচে গেছে। সত্যি বাদশাজি? হ্যাঁ। সন্তান মারা গেছে আর 1000 টাকাও পচে গেছে? হ্যাঁ। সত্য কথা বলছো বাদশাজি, না তুমি মিথ্যা কথা বলছো আমার কাছে? হ্যাঁ মা, আমি সত্য বলছি। ওরে কে তোরে পা গোলকো রেছে, ওরে এ যুক্তি তোরে কে দিয়েছে? কে তোরে পাগল করেছে, এ যুক্তি তোর কে দিয়েছে? কে তোরে পাগল করেছে, এ যুক্তি তোর কে দিয়েছে? কে তোরে পাগল করেছে, এ যুক্তি তোর কে দিয়েছে? আমি তো রে পাগল করে বাচ্চা, আমি তো রে পাগল করে বাচ্চা রেখে যাব বহু দূরে। আমি তো রে পাগল করে বাসা, আমি তো রে পাগল করে বাসা রেখে যাব বহু দূরে। কে তোরে পাগল করেছে, এ যুক্তি তোর কে দিয়েছে? কে তো রে পাগল করেছে? গায়ে যাত ধুলা বালে রেখে এলি আমার কাছে, গায়ে যাত ধুলো বালি রেখে এলি আমার কাছে। গায়ে যাত ধুলা বালি বাচ্চা রেখে এলি আমার কাছে। গায়ে যাত ধুলো বালি রেখে এলি আমার কাছে। পাগল যার শখ হয়েছে, পাগল বেশে এলি কাছে। ওই পাগল যার সাধ হয়েছে, পাগল করে রেখে যাব। পাগল যার শখ হয়েছে, পাগল বেশে এলি কাছে। ওই পাগল যার সাধ হয়েছে, পাগল সে যে এলি কাছে। কে তো দে পাগল করেছে, এ যুক্তি তোর কে দিয়েছে? কে তো দে পাগল করেছে? শোনো বাদশাজি, বলো মা। তোমার এই অবস্থা দেখে আর আমি স্থিরে থাকতে পারছি না। তাহলে শুনে রাখো বাদশাজি, সত্যি যদি তোমার সন্তান মারা যায়, তাহলে আমার দোয়াতে সন্তান বাঁচবে, আর টাকা যদি পচে যায়, টাকাও পুনরায় তুমি ফিরে পাবে। আর এই কথা যদি মিথ্যা হয়, তাহলে আমি তোমাকে এই গড় দোয়া করলাম, 3 দিবসের মধ্যে তোমার সন্তানের মাথা খাবে, মাথা খাবে, মাথা খাবে। এই কথা বলে মা আমার ও মা বিদায় হয়ে যায়। আরে হানো কালে বাদশা তখন রে ওরা বাড়ির ভাই হায়
রে আরে ওরে ও তার মায়া মায়া বোঝা মা ওরে ও তার মায়া। মা কাঙালিনী মেয়ে অন্তর্যামী দরবার বিবি মা আমার বিদায় হয়ে গেলেন। আর এদিকে বাদশাহজি তখন পাত্রের কথা শুনে বাড়ির মধ্যে এসে একটি পাট নাচ খুললেন। তার মধ্যে স্বরূপচাঁদ আর বেগম সাহেবাকে ঢুকিয়ে দিলেন। তারপরে মাচা তৈরি করলে মাটি দিয়ে লেপন করলেন। তারপরে কিছু গর্জন তৈল ঢেলে দিলেন। স্বরূপচাঁদ আর বেগম সাহেবা পাট নাচের মধ্যে লুকিয়ে রইলেন। ও মা, সবার চোখে ফাঁকি দিতে পারে, কিন্তু অন্তর্যামী মায়ের চোখে, আল্লাহ তাআলার চোখে, খোদা মেহেরবানের চোখে কেউ কখনো কি ফাঁকি দিতে পারে? কেউ পারে না। কি বোকা বাদশা! পাত্রের কথা শুনে সন্তান লুকিয়ে রেখেছে নিচেতে, ঘরের মধ্যে চৌকোর ভিতরে। কিন্তু এদিকে মা আমার ঠিক অন্তরে জানতে পেরে তখন মা আমার পঞ্চব্যাধিকে ডাকলেন। বলি ওলা ঝোলা কালা টুনটুনকা, যাই মা যাই। যাই যাই যাই। তোরা সব গেলি কোথা? আমার সর্বনাশ হয়ে গেছে। কি আছে মা? বাদশাহজি আমাকে ভিক্ষা দেবে বলেছিল 1000 টাকা আর একটি সন্তান, প্রথম সন্তান। হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম তার দ্বারেতে, হ্যাঁ। আমাকে দুধ দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই তাই নাকি? আর সন্তান লুকিয়ে রেখেছে কোথায় জানিস? কোথায় মা? বাদশাহজি ঘরের মধ্যে একটি চৌকো খুলে তার মধ্যে সন্তান আর সন্তানের মা তার মধ্যে লুকিয়ে রেখেছে। যদি মায়ের উপরে যে অন্যায় অকীয় কর্ম করেছে, যদি তার প্রতিশোধ নিতে চাস, তাহলে এই মুহূর্তে যা, ওই স্বরূপচাঁদের প্রাণ নিয়ে আয় মায়ের কাছে। এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। ও মা, এই কথা বলে তখন মায়ের আদেশ মতো পঞ্চব্যাধি তখন ছুটতে তখন সেই বাদশাহজির বাড়ির কাছে এসে হাজির হলেন। চতুর্দিকে কিন্তু ঘোরাফেরা করছে, কিন্তু কোথায় আছে তাও তো জানে না। কিন্তু তার মধ্যে একজন একটি ব্যাধি গণাপড়া করতে জানে। সে গণাপড়া করে দেখলেন, কি দেখলেন না, সত্যি বেগম সাহেব আর স্বরূপচাঁদ বাদশাহজি ঘরের মধ্যে। তাই বলছে, এ ভাই বল ভাই। ব্যাধিগণ বল ভাই। আমি বুঝতে পেরেছি কোথায় আছে জানিস? কোথায় আছে রে? আরে পাট নাচের মধ্যে, মানে বেগম সাহেবা আছে স্বরূপচাঁদকে নিয়ে ওই বাদশাহজি ঘরের মধ্যে। ও, তাহলে চল আমরা ওখানেই যাব। চল আমরা পিঁপড়ে রূপ ধারণ করে ওই পাট নাচের মধ্যে যাই। তাই চল ভাই, তাই চল। ওমা পিঁপড়ে রূপ ধারণ করিয়া পঞ্চব্যাধি তখন চলেছে পাট নাচের মধ্যে। তাই চল। ওমা পাট নাচের মধ্যে গেলে কি হবে? এদিকে স্বরূপচাঁদ কিন্তু ওর মাকে বলছে, মা মাগো, বলো মা। দেখতে দেখতে, ওগো মা, দেখতে দেখতে তো আমরা প্রায় 3 দিন হয়ে যায়, কিন্তু 3 রাত এখন কাটেনি। কিন্তু মা, আর কতদিন থাকতে হবে এখানে? আমার যে বড় ভয় করছে মা। তুমি আমাকে কোলে নাও মা, তুমি আমাকে কোলে নাও। আমার বড় ভয় করছে মা গো। দেখো চতুর্দিকে যেন কেমন কেমন মৃত্যুর বিভীষিকা চতুর্দিকে ছুটতে আসছে। ওগো মা, তুমি আমাকে কোলে নাও। বেগম সাহেবা বলছি, স্বরূপ, তোর মাথা খারাপ হয়ে গেছে বাবা। এর মধ্যে কারো প্রবেশ করতে পারবে না, মানে কেউ প্রবেশ করতে পারবে না এই পাট নাচের মধ্যে। তোর কিসের ভয়? তোর কোনো ভয় নেই বাবা। স্বরূপ বলছে, না মা, আমার ভীষণ ভয় করছে। একটি বার তুমি আমায় কোলে নাও মা, আমি মনে হচ্ছে আমি এই জীবনে আর বাঁচবো না। বেগম সাহেবা বলছে, না না রে স্বরূপ, না, অমন কথা বলিস না বাবা। অমন কথা মা হয়ে শুনতে পারবো না। আয়তে স্বরূপ, তো যখন এতই ভয় হচ্ছে, তাহলে এক কাজ কর বাবা, আমার কোলেতে বসতো। আজ দুই মাই আর ছেলে চাতক পাখির মতো চোখের উপরে চোখ দিয়ে এক দৃষ্টি চেয়ে থাকি। ও মা, স্বরূপচাঁদ মনে ঠিক কথাই বলেছে। মায়ের কোলে মায়ের চোখের উপরে চোখ দিয়ে বসে থাকলে তার ভয় থাকবে না। তাই স্বরূপচাঁদ বললেন, মা গো, তাহলে তোমার কোলেতে আমি বসলাম, এবার তুমি বলে কেমন করে চোখ রাখবো। তখন বেগম সাহেবা বলছে, স্বরূপ রে, আমার চোখের উপরে চোখ রাখ বাবা। আর কেমন করে চোখ রেখে আমরা কথাবার্তা বলবো জানিস? কেমন করে মা? ও মা, বেগম সাহেবা তখন বলছি, কি বলছি? বলছি, ওরে চোখাচোখি হয়ে
বসে থাকি, চোকাচকি হয়ে বসে থাকি, চোখাচোখি হয়ে বসে থাকি, চোকাচকি হয়ে বসে থাকি, মাহায়ে হে বেটা একই সনে চোখাচোখি হয়ে বসে থাকি, মায়ে বেটা একই শোনে চোকাচকি হয়ে বসে থাকি, মাহায়ে হে বেটা একই সনে চোখাচোখি হয়ে বসে থাকি, মায়ে বেটা একই শোনে চোকাচকি হয়ে বসে থাকি, চাহাচোখ পাখির মতো হয়ে চোখাচোখি হয়ে বসে থাকি, ওই চাতক পাখি মতো হয়ে চোকাচকি হয়ে বসে থাকি, ওই চাতক পাখির মতো হয়ে চোখাচোখি হয়ে বসে থাকি, ওই চাতক পাখি মতো হয়ে চোকাচকি হয়ে বসে থাকি, ওই সাহায্য কারণ নাই সামনে চোখাচোখি হয়ে বসে থাকি, ওই কারে সাহায্য তোর নাই সামনে চোকাচকি হয়ে বসে থাকি, ওই কার সাহায্য তো নাই সামনে চোখাচোখি হয়ে বসে থাকি, ওই কারে সাহায্য তোর নাই সামনে চোকাচকি হয়ে বসে থাকি, চোকাচকি হয়ে বসে থাকি, চোকাচকি হয়ে বসে থাকি। ওমা যখন সন্তানকে কোলে ধারণ করে যখন চোখের উপরে চোখ দিয়ে বসে আছে পঞ্চব্যাধি, তখন দেখলেন মায়ের কোলে যদি সন্তান থাকে জমের সাধ্য হবে না সন্তানকে ধ্বংস করতে পারে। তাই তারা ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, মা মা গো। বলো। মা বলছে, কি হয়েছে ব্যাধিগণ? হ্যাঁ রে ব্যাধিগণ, তোরা সবাই ফিরে এসেছিস কেন? স্বরূপচাঁদ তাহলে অকাল মৃত্যু বরণ করেছে তো? না মা, আমরা মারতে পারিনি। কেন? কেন জানো মা? কেন? বেগম সাহেবা হ্যাঁ। স্বরূপচাঁদের চোখে চোখ দিয়ে আচ্ছা। বসে আছে। সে কি? আর বলো মা, স্বরূপচাঁদের চোখে যদি চোখ দিয়ে স্বরূপচাঁদের মা বসে থাকে, আমাদের সাধ্য আছে তাদেরকে আনবো আমরা? না বাবা, তোরা ঠিক কথাই বলেছিস। মায়ের কোলে যদি সন্তানে বসে থাকে জমের সাধ্য হবে না সন্তানকে নিহত করে, সেই জন্য চিন্তা করতে হবে না বাবা। আমি যখন স্বরূপচাঁদের মাথা খাবো বলেছি, আমি স্বরূপচাঁদের মাথা ঠিকই খাবো। তোদের তোদের আবার আমি আদেশ করলাম, যা, তোদের যাওয়ার আগে আমি কাল নিদ্রাকে পাঠিয়ে দেবো। কাল নিদ্রা গিয়ে যখন বেগম সাহেবা দুটি চোখে নিদ্রা ভরিয়ে দেবে, বেগম সাহেব অচৈতন্য হয়ে পড়ে যাবে, আর সেই সুযোগেই ধ্বংস করবি স্বরূপচাঁদের জীবন। ঠিক বলেছো মা, তুমি তাই করো, আমরা যাচ্ছি আবার। আমা এই কথা বলে পঞ্চব্যাধি আবার চললেন। আর এদিকে মা আমার কাল নিদ্রাকে স্মরণ করে পাঠিয়ে দিলেন, যাও রে কাল নিদ্রা, তুমি বেগম সাহেবার দুটি নয়নে কাল নিদ্রা ভরিয়ে দাও। ওমা যখনই পঞ্চব্যাধি তখন সেই পার নাচের চতুর্দিকে ব্রাঘ্ররূপ করিয়া ধারণ চতুর্দিকে ঘোরাফেরা করছে, কিন্তু এদিকে 3 রাত্রি কাটে এক মাত্র দণ্ড বাকি আছে। তাই বেগম সাহেবা বলছে, স্বরূপ রে, হাজে বসে থাকতে পারছি না বাবা, শরীরটা বড় ক্লান্ত। হঠাৎ করে আমার দুটি নয়নে কেমন নিদ্রা ভরে এলো বাবা। মা, ওরে স্বরূপ, মা, তুই একটু নিচেতে বস না বাবা, আমি একটু বিশ্রাম করি বাবা। মা, শরীরটা বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। মা, 3 দিবস দেখতে দেখতে কেটে যায়, মা, এক দ্বন্দ্ব পার হলে প্রভাত হয়ে যাবে রে খোকা। মা। আর কোনো ভয় নেই বাবা, তুই একটু নিচে বস, আমি একটু নিদ্রা যাই। বেশ তাই করো মা। ওমা বেগম সাহেবা স্বরূপচাঁদকে নিচেতে বসিয়ে দিলেন, দিয়ে বেগম সাহেবা একেবারে শয়নে গেলেন সেই পাট নাচের মধ্যে। যখন বেগম সাহেবা নিদ্রা গেলেন পাট নাচের মধ্যে, তখন এদিকে ব্রাঘ্ররূপ পঞ্চব্যাধি তখন কি করছেন? লম্প ঝম্প করে ও বাগ পাট নাচের ভিতর ওরে লম্প দিয়ে পড়লো বাগরে স্বরূপচাঁদের গায়। স্বরূপচাঁদের গায়ের উপরে যখন ঝাঁপ দিয়ে পড়েছে, তখন স্বরূপচাঁদ মা মা বলে চিৎকার করতে লাগলেন, মা বাঁচাও, মা বাঁচাও, মা গো, দেখো না কতগুলো বাঘ এসছে, আমি ঠেকাতে পারছি না মা, তুমি বাঁচাও মা, একবার ওঠো মা, তুমি একবার ওঠো। ও মা স্বরূপচাঁদ কাঁদছে আর বলছে, মা গো, জীবনে হয়তো আর দেখা হবে না গো জননী, চতুর্দিক দিয়ে বাঘ এসে কেমন আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মা, এত ডাকছি তবু তোমার নিদ্রা ভঙ্গ হচ্ছে না মা।
একবার ওঠো মা, একবার ওঠো, একবার তোমার স্বরূপের ডাকে সাড়া দাও। মা, মাগো ওঠো, দেখো না এই জীবনের মতো আবার চলে যাচ্ছে মা, আর দেখা হবে না মা, আর তোমাকে মা মা বলে ডাকতে পারবো না, আর তোমার কোলে বসে নবনী খেতে পারবো না মা, বিদায় গো জননী, একবার ওঠো, একবার ওঠো। আমি ডাকি মামা বলে, ও মানে মা কোলে তুলে, ও মা কোলের শিশু জাদুমোহনী। আমি ডাকি মামা বলে নেমা কোলে তুলে, কোলে শিশু জাদু মনি। আমি ডাকি মাহা মাহা বলে নেমা কোলে তুলে, কোলে শিশু জাদুমোহনী। মাগো ডাকি মামা বলে নেমা কোলে তুলে, কোলে শিশু জাদু মনি। তোমা এ জনমের মতো হই মা গো হত, এ জনমের মতো হই মাগো হত, এ জনমের মতো হই মা গো হত, এ জনমের মতন হই মাগো হত। কোলে শিশু জাদুমোহনী। আমি ডাকি মামা বলে নেমা কোলে তুলে, কোলে শিশু জাদু মনি। মাগো ডাকি মামা বলে নেমা কোলে তুলে, কোলে শিশু জাদু মনি। সাহাতের ঘুমকি ভাঙবে না মাগো সাদের ঘুমকি ভাঙবে না গো, সাহাতের ঘুমকি ভাঙবে না মা, সাদের ঘুমকি ভাঙবে না মা। ঘুমের ঘরে খোলের কাহাত, সাহাতের ঘুমকি ভাঙবে না মা, মাগো ঘুমের ঘটে হলে কাতো, সাদের ঘুমকি ভাঙবে না মা। ঘুমের ঘরে খোলের কাহাত, সাহাতের ঘুমকি ভাঙবে না মা, মাগো ঘুমের ঘটে হলে কাতো, সাদের ঘুমকি ভাঙবে না মা, সাদের ঘুমকি ভাঙবে না ও মা। ডাকি মাহা মাহা বলে নেমা কোলে তুলে, কোলে শিশু জাদুমোহনী। আমি ডাকে মামা বলে নেমা কোলে তুলে, কোলে শিশু জাদু মনি। আমি ডাকে মামা বলে নেমা কোলে তুলে, কোলে শিশু জাদু মনি। মাগো ডাকে মামা বলে নেমা কোলে তুলে, কোলে শিশু জাদু মনি। তোমার স্বরূপ চাঁদ নিহত হয়ে গেলেন, যখনই স্বরূপ চাঁদ প্রাণ হারালেন পাটনাচের মধ্যে, তখন বেগম সাহেবার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। মায়া নিদ্রা ছিল তো, তাই যখনই নিদ্রা ভঙ্গ হয়ে গেল, তখন বেগম সাহেবা থতমত করে উঠে দেখে যে স্বরূপ চাঁদ পড়ে আছে। তখন স্বরূপ চাঁদের কাছে ছুটতে গিয়ে বলছে, স্বরূপ, এ কি স্বরূপ, এমন ভাবে ঘুমিয়ে আছিস বাবা? ওঠ ওঠ ওঠ, দেখ দেখ দেখ, প্রভাত হতে চললো, একবার উঠ বাবা, একবার উঠে আমার কোলে তাই তো দেখি আমরা আবার সেই মায়ের বাটার চোখের উপরে চোখ দিয়ে বসে থাক। এ কি স্বরূপ চাঁদের কথাই বলছে না কেন? স্বরূপ চাঁদের গা কেমন ঠান্ডা হয়ে গেছে কেন? তাহলে কি স্বরূপ, স্বরূপ রে, স্বরূপ, স্বরূপ চাঁদ, ওঠ না বাবা, অভিমান করে শুয়ে থাকিস না, ওঠ ওঠ ওঠ, একবার কথা বল, একবার ডাকে সাড়া দে, স্বরূপ, স্বরূপ রে, আমাকে ছেড়ে চলে গেলি বাবা। ওরে আমার আধারের মানে গিয়ে সাদ বাদশার ধন নীলমণি,
মাকে করিয়া নিশ্চয় চলে গেলি বাবা, ডাকি সারা রে। একবার আমাকে মা মা বলে ডাক। স্বরূপ যা, একবার ওঠ বাবা, একবার তোর এই মুখে মা মা বলে ডাক। আমার এই দাবি তো প্রাণে শীতলে করি স্বরূপ যা, একবার কথা বল। স্বরূপ রে, আর কি তোর মুখে মা ডাক শুনতে পাবো না বাবা? আমি তাহলে কি একাকিনী হয়ে গেলাম? ওরে কোথা গেলি ওরে বাবরে আমার, ওরে দুঃখী নিরোধা কোথা গেলি বাবরি আমার, দুঃখী নিরোধন। কোথা গেলি বাবরে আমার, দুঃখী নিরোধা। কোথা গেলি বাবরি আমার, দুঃখী নিরোধন। ডাগিরি বাছা মামা বলে জুড়া রে বাবা বাবা জীবন। আমার ডাগরি বাচ্চা মামা বলে জুড়াই রে বাবা পাবে জীবন। ডাগিরি বাছা মামা বলে জুড়া আমি বাবা জীবন। আমার ডাগরি আমার মামা বলে জুড়াই রে বাবা পাবে জীবন। কোথা গেলি বাবরি আমার, দুঃখী নিরোধন। কোথা গেলি বাবরি আমার, দুঃখী নিরোধন। তো জন্ম পূর্ণ ফলে আজ তোদের পেয়েছি কোলে। আর শত জন্মের পূরণের ফলে আজ তোরে পেয়েছি কোলে। কত জন্ম পূর্ণ ফলে তোদের পেয়েছি কোলে। বাবা শত জন্মের পূরণের ফলে আজ তোরে পেয়েছি কোলে। ডাগরে বাছা মামা বলে চুড়াই রে বাবা পাপ জীবন। আর ডাগরে বাচ্চা মামা বলে জুড়াই রে বাবা পাবে জীবন। ডাগরে বাছা মামা বলে চুড়াই আমার পাপ জীবন। আর ডাগরে বাচ্চা মামা বলে জুড়াই রে বাবা পাবে জীবন। আরে কোথা গেলি বাবরি আমার, দুঃখী নিরোধন। কোথা গেলি বাবরি আমার, দুঃখী নিরোধন। হুমা বেগমের সাহেবা স্বরূপ চাঁদকে কোলে নিয়ে পাঠে আচার খাচ্ছি, আর এই স্বরূপ স্বরূপ বলে বেগমের সাহেবা ক্রন্দন করছে। এমন সময় বাদশাহ যে শুনতে পেয়ে বেগমের সাহেবা বলে ডাকিতে লাগলে। বেগম সাহেবা, বেগম সাহেবা, বাদশাহজি, বেগম সাহেবা। বাদশাহজি গো, বেগম সাহেবা, যার ভয়ে সন্তান লুকিয়ে রাখলে আজ পান্নাচের মধ্যে সে সন্তান আর নেই। না, 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 না।
বেগম সাহেবারা, যার জন্য আমি এত কিছু করলাম সেই সন্তান আজই আমার চলে গেল বেগম সাহেবা। হায় আল্লাহ, এ তুমি কি করলে, তুমি কি করলে? ওগো বাদশাজি, বেগম সাহেবা, ওই কালে পাত্রের কথা যদি না তুমি শুনতে তাহলে আমাদের এই দুআশা হতো না বাদশাজি। বেগম সাহেবা, আমার এই সন্তানের মৃত্যুর কারণ হলে তুমি বাদশাজি। বেগম সাহেবা, থাকো তুমি এই মহলে, আর আমি এই মহলে থাকতে পারবো না বাদশাজি। থাকো তুমি এই কাল পাত্র লয়ে, আমার দুটি চোখ যে দিকে যাবে আমি মা হয়ে ওই স্বরূপচাঁদকে কোলে নিয়ে আমি দূর দেশান্তরে গভীর অরণ্যে চলে যাবো। না বেগম সাহেবা না, আমাকে ছেড়ে তুমি যেও না বেগম সাহেবা। স্বরূপে অরূপে আমার চলে গেছে, তুমি যেও না বেগম সাহেবা, তুমি যেও না। বিদায় বাদশাজি, বেগম সাহেবা, বিদায় বাদশাজি, বেগম সাহেবা, ওমা বেগম সাহেবা বাদশাজিকে মহলে রেখে পুত্র সঙ্গে পুত্রের কাঙাল হইয়া সন্তানকে বক্ষে ধারণ করিয়া কাঁদতে কাঁদতে উচ্চ শ্বাসে ছুটতে ছুটতে চললেন গভীর অরণ্যের দিকে। সরবরি, তোকে আমি ফেলে দেব না বাবা। মারা গেছে স্বরূপ চাঁদ, ফেলে নাহি দেব। দুটি চোখ যেদিকে যাবে সেই দিকে গমন করিব। চল স্বরূপ, চল বাবা, আজ তোকে নিয়ে আমি দূর দূর দেশান্তরে চলে যাব। ওরে খোকন, হাতে তোর মুখে মা ডাক শুনতে পাবো না বাবা, মা ডাক শুনতে পাবো না। তুই তো আর কথা বলবি না। দেখতে দেখতে স্বরূপচাঁদের মাংস আস্তে আস্তে খসে খসে পড়ছে। বেগম সাহেবা স্থির করেছে কেমন করে আমি সন্তানের মাংসগুলো আমি কেমন করে ধরে রাখবো। না না, শতাধিক মানে সন্তান তো পচে একবারে গলে গেছে। তার চেয়ে সম্মুখেই তো ওই তো একটি নদী দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নদী গিয়ে সন্তানের মাংসগুলো আমি সব ধৌত করে নেব। ওমা বেগম সাহেবা ছুটতে ছুটতে ওই সম্মুখে দেখতে পেলেন গভীর নদী। ওই নদীতে নেমে বেগম সাহেবা স্বরূপচাঁদের মাংসগুলি সব ধৌত করছে। আর এদিকে অন্তর্যামী মামার অন্তরে তো জানি বেগম সাহেবা সন্তানের ধৌত করছে, আর মামার পানির মধ্যে অঞ্চল পেতে মাংসগুলি সব ধরে রাখছে। কারণ মা সব কিছু দিতে পারে, কিন্তু মাংস দান তো করতে পারবে না। জীবন দিতে পারে, নয়ন দিতে পারে, কিন্তু মা মাংস দান করতে পারবে না। এই কারণে মা আমার ছুটে ছুটে এই গভীর পানির মধ্যে ডুব দিয়ে মাংসগুলি সব অঞ্চলে ধরে নেবে। তখন দেখতে হলে কেমন কঙ্কাল। তা সেই কঙ্কালে যখন দেখতে পেলেন বেগম সাহেবা বললো, কঙ্কাল নিয়ে কেমন করে যাবো? তার চেয়ে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমি একটা মালা তৈরি করে নেব। ওমা স্বরূপচাঁদের হাড়গুলি তখন খুলে একটা মালা তৈরি করলেন। যখন একটা মালা গঠন করলেন, তখন বেগম সাহেবা বলছে, না না, মালা আমি আর কোথায় ফেলবো? আমি তো ফেলতে পারবো না, কারণ সন্তান যে আমার জীবন। মারা গেছে সন্তান আমার, ফেলে নাহি দেব। হাড়ের মালা গলায় পরে বনে যাব চলে। তাই হাড়ের মালা গলায় পরে
বেগম সাহেবা রুক্ষকেশ মলিন বদনে পাগলি রূপ ধারণ হয়ে গেছে, মানে পাগলি রূপ হয়ে গেছে, সন্তান হারাতো। তাই পাড়ার ছেলেরা তখন বলছে একটা পাগলি যাচ্ছে রে, মার 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 মার। হ্যাঁ হ্যাঁ রে বাবা, তোরা কারা ঢিল মারছিস বাবা? আরে আমরা পাগলিকে ঢিল মারছি। আমি পাগলি নয় বাবা, আমি পাগলি নয়। ঢিল মার ঢিল মার ঢিল। তোরা আমাকে মারিস না বাবা, তোরা মার 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 মার। ও বাবা পাড়ার ছেলেরা বলো আমাকে এমন করে মানিস না। আমি যে পাগলি নয় বাবা, আমি যে আগে সন্তান হারা জননী। সন্তান হারা জননী? ও বাবা হ্যাঁ, একটা গল্প বলি, তোরা শুনতে চাস? হ্যাঁ বলো, গল্প শুনতে খুব ভালো লাগে। তাহলে বলছি শোন বাবা। বলো। ও মা বেগম সাহেবা যত বলছে মানিস না, চতুর্দিক দিয়ে কিন্তু ঢিল ছুটছে। তখন বেগম সাহেবা স্থির করলেন ছেলেদের হাত থেকে বাঁচতে গেলে একটা গল্প বলতে বলতে আমাকে চলে যেতে হবে। তাই বলছি ওরে পাড়ার ছেলেরা, আমি গল্প বলছি আর তুই শোন। ও মা পাড়ার ছেলেরা বললে বেশ পাগলি মেয়ে, তাহলে বলো আর আমরা শুনি। বেগম সাহেবা তখন গল্পটি শুরু করেছে। কি গল্প না বলছি ওরে পাড়ার ছেলেরা, এক দেশে এক ব্যাধ বাস করত। সেই ব্যাধের প্রতিদিন জীবিকা নির্বাহ করতে হতো। তার বাড়িতে ছিল পিতা মাতা, স্ত্রী, সন্তান, কন্যা। এইভাবে সে জীবিকা নির্বাহ করত। জানিস বাবা, প্রতিদিন গভীর অরণ্যে গিয়ে শিকার করে আনে, তারপরে তাদের জীবিকা অর্জন হতো। দেখতে দেখতে বহুদিন কেটে যায়। একদিন সেই ব্যাধ বনেতে গেলেন শিকার অন্ধাশনে, কিন্তু বাবা শিকার পেল না। তারপর রুক্ষকেশ হয়ে গেল, মলিন চেহারা হয়ে গেল, প্রখর রৌদ্র আর দাঁড়াতে পারছে না। পিপাসায় তার বুক ফেটে যাচ্ছে। সে স্থির করলো যে আজ কেমন করে আমি বাড়িতে যাব। আজ যদি না কিছু পাই, বাড়িতে গেলে কন্যা বলবে ওগো ওগো বাবা কি এনেছো, আমাকে খেতে দাও। পুত্র বলবে ওগো বাবা কি এনেছো, খেতে দাও। পিতা বলবে ওরে খোকা কি এনেছি, আমাকে খেতে দে। মা বলবে ওরে খোকা কি এনেছি, খেতে দে। বউ বলবে ওগো তুমি কি এনেছো, আমাকে দাও, আমি রন্ধন করি। না না যাবো না, শিকার যখন পেলাম না তাহলে যাবো না। এই মুহূর্তে ওই অদূরে দেখতে পাই একটি বট বৃক্ষ। ওই বট বৃক্ষ তলেতে গিয়ে আমি একটু বিশ্রাম করি। শুনেছি যতই কষ্ট হোক না কেন, ওই বট বৃক্ষ তলে গিয়ে বসলে সকলে যাতনা নিরাময় হয়ে যায়। তাই সেই ব্যাধ তখন ক্লান্ত হইয়া বট বৃক্ষ তলে বসে রইলেন। ওমা হঠাৎ করে সেই বট বৃক্ষের উপরে একটি গর্ত ছিল, মানে ফোকরও ছিল। সেই ফোকরের মধ্যে সুখ আর সারের বাসও করত। সুখ সারে বাসা ছিল, আর সেই সুখ সারের দুটি সন্তান হয়েছিল। তারা প্রতিদিন সন্তানদের জন্য দেশ দেশান্তরে গিয়ে আহার জোগাড় করতে যেত। ওই দিনও আহার জোগাড় করতে গেছে, আর ওদেরও ক্ষুধা পেয়েছে। প্রখর রৌদ্র ভরা দুপুর বেলা, ছোট ছোট বাচ্চা তো, তাই কিচির মিচির করছে। আর কি বলছে, বলছে ওগো মা ওগো বাবা তোমরা কত দূরে আছো, ধরা করে এসো, আমাদের বড়ই ক্ষুধা পেয়েছে, আমরা যে আজ ধরে থাকতে পারছি না বাবা। ওগো মা একবার ধরা করে তোমরা এসো, আমাদের কিছু খাইয়ে যাও। ও মা কিচির মিচির করছে, কিন্তু ব্যাধ ওদের ভাষা বুঝতে পারত। তাই ব্যাধ স্থির করলে নাকি সুখ সারের দুটি সন্তান ওই বটবৃক্ষের ওই ফোকরের মধ্যে, গর্তের মধ্যে আজ ওরা বাস করছে। না না, এই তো সুবর্ণ সুযোগ। এই সুখ সারের দুটি শ্রাবক যদি আমি আস্তির্বিদ্ধ করি, তাহলে আমি বাড়িতে ফিরতে পারবো। আমার সন্তানও অভুক্ত থাকবে না, সংসারে যারা যারা আছে সবাইও অভুক্ত থাকবে না, সবাই ক্ষুধাও দূর করবে। তাই আর বিলম্ব করলো না, সঙ্গে সঙ্গে তীর খাটালেন, ধনুতে তীর খাটালেন, আর সঙ্গে সঙ্গে সেই দুটি সন্তানের বাণও ছুঁড়ে দিলেন, তীর বিদ্ধ করলেন। ওমা যখন তীর বিদ্ধ করলেন, তখন সঙ্গে সঙ্গে সেই সুখ সারের দুটি সন্তান মা মা বলে চিৎকার করতে করতে ভূমিতলে পড়েও গেলেন।
ওমা সত্যিকারের সন্তান আর সত্যিকারের মা যদি হয়ে থাকে, সন্তানের যদি আঘাত হয়, সন্তানের যদি বিপদ আসে, সে মায়ের অন্তরে ঠিক ব্যথা জাগে। মা ঠিক বুঝতে পারে যে আমার সন্তানদের কোনো বিপদ হয়েছে। তাই সুখসারী গল্পটা বলছেন আজ এই পাড়ার ছেলেদের কাছে। বেগম সাহেবা বলছে, রে পাড়ার ছেলেরা, সত্যিকারের মা যদি হয়, সন্তানের দুঃখ কষ্ট বিপদ সব বুঝতে পারে। তাই সুখার শাড়ি দুটি সন্তান, শাড়ি তখন বলছে, সুখ গো, জানো সুখ, হঠাৎ আমার বুকের মধ্যে যেন কেমন চঞ্চল উঠেছে। সুখ বলছে, কেন গো, কি হয়েছে? শাড়ি বলছে, জানো সুখ, আমার মন বলে আমার সন্তানদের কোনো বিপদ হয়েছে। সুখ বলছে, সে কি বলছে শাড়ি? না না, তা কখনো হতে পারে না, আমার সন্তানদের কোনো বিপদ হতে পারে না। শাড়ি বলছে, জানো সুখ, তুমি পুরুষ মানুষ, তুমি বুঝবে না, যে হয়েছে মা সে বোঝে সন্তানের ব্যথা। আমার সন্তানদের কোনো বিপদ হয়েছে, চলো সুখ চলো, আর বিলম্ব করো না। আমরা দুই স্বামী স্ত্রী মিলে যা হার করেছি, এই নিয়ে সন্তানদের আমরা ক্ষুধা দূর করবো, আর দেরি করবো না, চলো আমরা উঠতে উঠতে চলে যাই। আমার শাড়ি কাচ্ছে আর সুখকে বলছে, আরে উঠতে উঠতে কেমন করে তারা যাচ্ছে জানো মা? এই কথা বলছি আর ডানা মেলে উড়ে চলেছে। শাহাদি বলে, রে ও সুখ, চলো এখন ঘরে, বাঁচাতে জন্যে আমার মন কেন কাঁদে? সুখ বলে, ওরে শাড়ি, ওই না চলো এখন ঘরে, বাচ্চাদের জন্যে আমার মন কেন কাঁদে? শাহাদি বলে, ও সুখ, চলো এখন ঘরে, বাঁচাতে জন্যে আমার মন কেন কাঁদে? আর শাড়ি বলে, ওরে সুখ, চলো এখন ঘরে, বাচ্চাদের জন্যে আমার মন কেন কাঁদে? উড়িয়া ও শাড়ি চলে তারা ধীরে, বাঁচাতে জন্যে তাদের মন কেন কাঁদে? আর শাড়ি বলে, ওরে সুখ, এখন চলো এখন ঘরে, বাচ্চাদের জন্যে আমার মন কেন কাঁদে? কোথায় আছে সরে বাছা, ও বাছা ডাকনা মামা বলে, তোদের জন্যে ওরে বাছা মন কেন কাঁদে? শাড়ি বলে, ওরে সুখ, ওই না চলো এখন ঘরে, বাচ্চাদের জন্যে আমার মন কেন কাঁদে? উড়িয়া দাদা দে, ওই না এলো বাসা দলে, দেখতে পেল সন্তান নাই রে তাদের ঘরের মধ্যে। আর শাড়ি বলে, ওরে সুখ, ওই না চলো এখন ঘরে, বাচ্চাদের জন্যে আমার মন কেন কাঁদে? উড়িয়া তারা দে, ওই না চলে উড়ে চলে, বাঁচাতে জন্যে তাদের মন কেন কাঁদে? শাড়ি বলে, ওরে সুখ, ওই না চলো এখন ঘরে,
সারি বলি ওরে ইসু ওই না চলো এখন ঘরে বাচ্চাদের জন্য আমার মন কেন কাঁদে ওমা এসে সন্তান যখন দেখতে পেলে না, তারা দুই স্বামী স্ত্রী সুখ আর শাড়ি মিলে কাঁদতে কাঁদতে বললো, ওগো শাড়ি, আরে বৃক্ষ তলে থাকবো না, চলো আমরা উঠতে উঠতে আরো অন্য গভীর অরণ্যের দিকে চলে যাই, এখানে থাকলে হয়তো আবার সন্তানে যদি হয় এইরকমই সব মারা যাবে। মা গল্পটা বলতে বলতে পিছনে তাকিয়ে দেখলেন কেউ নেই। বেগম সাহেব একাই গল্প বলে চলেছে। সুখ শাড়ি সন্তান হারা হয়ে গেলেন, স্বরূপ চাঁদ হারা হয়ে গেলেন বেগম সাহেবা। বেগম সাহেবা এই কথা বলতে বলতে গল্প বলতে বলতে তখন সম্মুখে দেখতে পেলেন গভীর অরণ্য। ও মা গভীর অরণ্য। তখন তখন বেগম সাহেবা স্থির করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে জীবন রাখবো না, সন্তান যখন নেই হাত তবে কিছুতেই মহলে ফিরে যেতে পারবো না, তার চেয়ে সন্তানে যখন আজ এই হাড়ের মালা রূপে আছে আমার গলায়, আমি এই জীবন রাখবো না, ওই গভীর অরণ্যের মধ্যে গিয়ে আমার এই জীবন আমি পরিত্যাগ করবো, এই জীবন আমি বিসর্জন দেবো, এই জীবন আমি আত্মহত্যা করবো। মা যখনই গভীর অরণ্যের মধ্যে ছুটতে ছুটতে চলেছে, সঙ্গে সঙ্গে অন্তর্যামী মামা বাঘ্য রূপ করিয়া ধারণ এই বেগম সাহেবের সম্মুখে হালুম করে এসে পড়লেন। বেগম সাহেবা চুম করলেন, কে কে একি বাঘ, ওরে বাঘ, ওরে বাঘ, তুই 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 আমার সামনে থেকে সরে যা, আমি আজ মরতে এসেছি। বাঘ বলছে, কিন্তু তুই যে মরলে, অর্থাৎ আমি যদি তোকে খাই কিন্তু আমার তো ক্ষুধা দূর হবে না। বলছি কেন কেন বাঘ, হ্যাঁ আমি মরতে এসেছি, তুই আমাকে খা, তোর ক্ষুধা দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছিস আমার গায়ে কত মাংস আছে, অনেক মাংস, তুই খা। না বেগম সাহেবা বলছো, রে বেগম সাহেবা, তোর মাংস খেলে আমার ক্ষুধা দূর হবে না। তখন বেগম সাহেবা বলছি, তাহলে তুমি কি খেতে চাও? কি বা আছে আমার, তাই দেব তোমাকে। বাঘ তখন বলছে, রে বেগম সাহেবা, যদি ক্ষুধা দূর করতে হয়, ক্ষুধা যদি নিবারণ হয়, তাহলে দিয়ে দে তোর কাছে ওই হাড়ের মালা। বেগম সাহেবা বলছে, না, আমার জীবন যদি দিতে হয় তাও চলে যাক, কিন্তু হাড়ের মালা আমি কিছুতেই দেবো না রে বাঘ, আমাকে মেরে খা, হাড়ের মালা দেব না। বেগম সাহেবা বলছে, হাড়ের মালা দেব না। আর বাঘ বলছে, হাড়ের মালা চাই, বলছে না, ও বলছে চাই। এই কথা বলতে বলতে বেগম সাহেবা চৈতন্য ফিরে পেল। তাই তো, ও সত্যি যদি বাঘ হবে, বাঘ তো একটা জন্তু, একটা পশু জাতি, ও কথা বলবে কেমন করে? না না, এর মধ্যে কোনো বিতরণ আছে, কোনো বৃত্তান্ত আছে এর মধ্যে, আমি দেখতে চাই, আমি দেখবো। তখন বেগম সাহেবা স্থির করলেন আর বললেন, ওরে বাঘ, তাহলে হাড়ের মালা খেলে তোর ক্ষুধা দূর হয়ে যাবে। ওরে বাঘ, ওরে বাবা, যখন আমাকে মেরে খেলে তোর ক্ষুধা দূর হবে না, তাহলে আয় রে বনের বাঘ, পশু জাতির হিংস্র জন্তু, আজ আমার এই গলার এই হাড়ের মালা আজ আমি তোকেই দিলাম। ওমা যখনই দিয়েছে, সঙ্গে সঙ্গে বেগম সাহেবা হাড়ের মালা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়ে গেলে, কোনো হুঁশ নেই, আর জ্ঞানও নেই। তখন অন্তর্যামী মামা কি করলেন, বলে এই সুবর্ণ সুযোগ। তখন মামার বাঘ্য রূপ পরিত্যাগ করিয়া আসল রূপ ধারণ করিয়া মামার ভুবন মোহিনী বেশে সে হাড়ের মালাটি তখন খুলতে লাগলেন। ওমা যখন হাড়ের মালাটি খুলে দিলেন, কটি হাড় সব ঝরঝর করে ছড়িয়ে পড়লেন। মামার কি করলেন, মহামন্ত্র দিয়ে মামার তীক্ষ্ণ দৃষ্টি দিলেন, সে হাড়গুলো একত্রের সঙ্গে সঙ্গে একটা কঙ্কাল তৈরি হয়ে গেল, কঙ্কাল গঠন হয়ে গেল। এবারে মাংস কোথায় পাবে? ওমা সেই অঞ্চল পেতে ধরে রেখেছিল। এবার সে হাড়ের উপরে
মা আমার এক এক করে মাংসগুলি সব বসিয়ে দিচ্ছে, কমল হস্ত দিয়ে মা আমার মাংসগুলি সব লেপন করছে। এবারে জীবন দান দিতে হবে, বাঁচাতে হবে। তাই মা আমার কি করলেন, বলছে ওরে বেগম, ওরে বাদশাজি, সারা জীবন তো অহংকারে মত্ত হয়ে রয়ে গেলি। ওরে বাদশাজি, কথাই বলে অহংকারে পতন হয়। আগে ছেলে জন্ম আটকুলো, আমার দোয়াতে পেরে দুটি সন্তান, কাল পাত্রের কথা শুনে আমাকে অপমানিত করে তাড়িয়ে দিলি। তোর এই দশা হবে না? তবে চিন্তা করিস, আপদে বিপদে সর্বদাই, বিপদ কালে ডাকলে মাকে, মা কখনো দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, সন্তানের কাছে তার আসতেই হবে। তাই বেগম সাহেব